তন্নিষ্ঠা, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে। রাজনীতির বাইরে মহিলাদের গৃহস্থালির কাজেরও পারিশ্রমিক রয়েছে। মহিলাদের গৃহস্থালির কাজেরও পারিশ্রমিক রয়েছে। কোনো মহিলা অফিসে চাকরি বা ব্যবসা করে টাকা রোজগার না করলেও তিনি দিনের যত সময় বাড়িতে কাজ করেন, মানে বাড়ির কাজ করেন, তা পারিশ্রমিক বা বেতনযোগ্য। দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ মামলায় রায়ে এমনই মত কলকাতা হাইকোর্টে। নিঃসন্দেহে আজকে দিনের এখনো পর্যন্ত বড় খবর। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, ঠিক কোন মামলার পরিপ্রেক্ষিতে আদালতের এই মতামত, এই পর্যবেক্ষণ, আর একটু বিস্তারিত জানতে চাইবো পুরো বিষয়টা। দেখো, হাইকোর্ট মনে করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা। 2008 সালে সুপ্রিম কোর্ট এভাবে ব্যাখ্যা করেছে যে যারা বাড়িতে থাকেন তাদেরকে বেকার বলে গণ্য করলে হবে না, প্রত্যেক দিন 100 টাকা করে ধার্য করতে হবে। এই রায়কে সামনে রেখেছিলেন লুৎফা বেগম, একজন তিনি 2006 সালে বর্ধমানে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। তার ছেলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং তার বক্তব্য ছিল যে যেরকমভাবে ক্ষতিপূরণ, যে অর্থ পাওয়া উচিত ছিল সেটা তারা পাচ্ছেন না। ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে তারা মামলাটি করেন। এই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি অজয় কুমার গুপ্ত, কলকাতা হাইকোর্টের বিচারপতি, তিনি 2008 সালে সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা উল্লেখ করেন এবং সেখানে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে যারা বাড়িতে আছেন, যারা গৃহবধূ বিশেষ করে, তাদেরকে বেকার ভাবলে চলবে না। তাদের যে শ্রমের মূল্য সেটাকে গণ্য করতে হবে এবং আইন দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই শ্রমের মূল্য আছে। অর্থাৎ শুভজিৎ, আমরা যখন বাড়ি থেকে আসি সাধারণভাবে আমাদের মায়েরা, দিদিরা যেভাবে সাহায্য করেন সেটা অনেক সময় ভীষণ টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়। আমরা সেটাকে খুব সহজাত বলে মেনে নিই। সেটাকেই আইনভাবে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে যে এটার একটা নির্দিষ্ট অর্থ আছে, অর্থটা অত্যন্ত পরিমাণ কম, 100 টাকা করে ধার্য করেছে সুপ্রিম কোর্ট। যদিও সেটা সালটা মনে রাখতে হবে 2008, সেটা অনেক কটা দিন হয়ে গেছে। এই জন্য বিচারপতি মনে করিয়ে দিয়েছেন যে ভদ্রমহিলা 45 বছর বয়সে মারা গেছেন। তিনি যদি 60 বছর পর্যন্ত বাঁচতেন, তার সংসারের কন্ট্রিবিউশন অনেকটা বেশি হতো। সেই অনুযায়ী অর্থটা বরাদ্দ হবে এবং সবটা মিলিয়ে হিসেব করে তার ছেলের হাতে এই অর্থটা তুলে ধরা হয়েছে। এটা আইনের একটা বিষয় গেল। আমরা এই নিয়ে কথা বলেছিলাম, এই মামলার যে আইনজীবী তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে 2006 সাল থেকে লড়াই করতে হলো, অবশেষে 2023-এ গিয়ে কিছু টাকা পেলেন তার পরিবারের লোকেরা। একই সঙ্গে বিচারপতি অশোক গাঙ্গুলি, অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন কেন আইন নিয়ে আসতে হবে। পার্লামেন্টারিয়ান যারা রয়েছেন তারা সংবিধান সংশোধন করে এই বিষয়টি আরও বেশি কড়া করতে পারেন, যাতে সাধারণ মানুষের এটা প্রথম থেকেই মনে হয় যে যারা বাড়িতে থাকেন তাদের অর্থটা ফেলনা নয়, তারাও রোজগার করছেন, তারা আমাদের সাহায্য করছেন। মনে করিয়ে দিয়েছেন লেখক তিলোত্তমা মজুমদার, নৃসিংহপ্রসাদ ভাদুরী, যারা পুরাণের কথা বলছেন। তিলোত্তমা মজুমদার আধুনিক নারীদের কেমন হওয়া উচিত, শ্রাবন্তীর সঙ্গে থাকো, কে কি বলেছেন বরং পরপর আমরা একবার শুনে নেই। একজন বাবার থেকেও একটা মা, যে মা বাড়িতে থাকে, যে মা বাইরে কাজ করতে যায়, তার থেকেও তার দাম অনেক বেশি। কারণ তার সঙ্গে জড়িয়ে আছে বাচ্চাদের মেন্টাল গ্রোথেরও ব্যাপার, এবং সেই মেন্টাল গ্রোথটা বাইরের কোনো লোক দিতে পারবে না মা ছাড়া। আইন ওই জন্য বারে বারে সুপ্রিম কোর্ট বিভিন্ন জাজমেন্টে দেখিয়েছে যে যারা হোম মেকার তাদেরকে কখনো আনএমপ্লয়েড হিসাবে দেখা যাবে না। যে শ্রমটা নারীরা দিয়ে থাকেন, মহিলারা দিয়ে থাকেন, তার কোনো মূল্য তারা পান না। এইটা একটা প্রচলিত মধ্যযুগীয় ধারণা। এইটার বিরুদ্ধ মত পোষণ করে আমি একটা রায় দিয়েছিলাম। এখন সুপ্রিম কোর্ট এখন বোধহয় সেই দিকেই একটু ঝুঁকেছে, কিন্তু আমি বলবো এই নিয়ে একটা আইন করা উচিত। এটা ডোমেস্টিক ওয়ার্কারদের থেকে অনেক বেশি কাজ করেন, কারণ ডোমেস্টিক ওয়ার্কারদের কিছুক্ষণ করে চলে যান। তাদের এই কাজের যথার্থ মূল্য দেওয়া উচিত, এবং মূল্য দিলে একটা অর্থনৈতিক সুরক্ষাও আসে এবং সামাজিক যে সাম্য সেটাও কিন্তু তৈরি হয়। একজন মা বা একজন স্ত্রী, তিনি সংসার সামলাচ্ছেন, তার জন্য তাকে তার যে সম্মান এবং স্বীকৃতি তার প্রাপ্য, সেই সম্মান এবং স্বীকৃতি যদি বা আমি ধরেই নিই তার পরিবারের লোকজন তাকে দিচ্ছেন, কিন্তু তার বাইরের যে সমাজ, সেই সমাজ তাকে কিভাবে দেখছে, তিনি আদৌ সাধারণ কিনা এইটা বলবার যোগ্যতা কার? তিনি তার যে কাজ করছেন, তার যে শিক্ষাগত যোগ্যতা, তার যে বুদ্ধির মাত্রা, তার সমস্ত কিছুর নিরিখে কি এই কথাটা বলা হচ্ছে? সাধারণ আমরা কাকে বলবো?
সেটাকে তাহলে ডিফাইন করা দরকার আগে। এই রকম একটা জিনিসের মধ্যে আমার নিজের মনে হয় যে এই দেওয়া নেওয়ার সম্পর্কটা স্বামী স্ত্রীর মধ্যে এলে পরে সেটার অনেক অনেক ধরনের ইমপ্লিকেশন কিন্তু তৈরি হতে পারে, এবং তাতে ভারতবর্ষের মতো 140-50 কোটির দেশে এটা কতটা ভিজিবল হবে ঠিক এটা একটু বুঝে নেওয়ার মতো ব্যাপার হয়ে যাবে বলে আমার মনে হয়। এবং সেখানে আমাদের বিবাহের সংখ্যা কমবে কিনা এটাও ভেবে দেখার মতো ব্যাপার আছে। আগামী বছরে রাশিয়ায় মোদিকে আমন্ত্রণ পুতিনের। ইউক্রেন নিয়ে সমস্যা সমাধান করতে ভারতের সাহায্য চাইছে রাশিয়া। বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন পুতিন। ইউক্রেনের যুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।